মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যতদিন যাচ্ছে ততই নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ড্রোন হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরও বাড়ছে। অনেক বিশ্লেষক এখন খতিয়ে দেখছেন এসব ড্রোন হামলার পেছনে কেবল ইরানের নিজস্ব প্রযুক্তি কাজ করছে নাকি এর সঙ্গে যুক্ত রয়েছে অন্য কোনো বড় শক্তির সহায়তা। এই প্রশ্নকে নতুন করে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি। তার বক্তব্য অনুযায়ী সাম্প্রতিক কিছু ড্রোন হামলার কৌশল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এতে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা ইঙ্গিত দেয় যে এর পেছনে বিদেশি প্রযুক্তি বা পরামর্শ থাকতে পারে। বিশেষ করে সন্দেহের তীর ঘুরে যাচ্ছে ভ্লাদিমির পুতিন নেতৃত্বাধীন রাশিয়ার দিকে। ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে একটি নির্দিষ্ট ড্রোনকে ঘিরে বিস্তারিত তদন্ত শুরু করছে। এই ঘটনাটি ঘটে 1 মার্চ, যখন একটি ড্রোন সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের সামরিক বিমান ঘাঁটির দিকে আঘাত হানার চেষ্টা করে বলে দাবি করা হয়। ওই ঘাঁটিটি হল RAF অ্যাক্রোটিরি, যা মধ্যপ্রাচ্য অঞ্চলে ব্রিটিশ সামরিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই ঘটনার পর ওই ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা শুরু করছেন। তারা খুঁজে দেখছেন এই ড্রোনটির ভেতরে ব্যবহৃত যন্ত্রাংশ, সফটওয়্যার এবং প্রযুক্তি কোনো বিদেশি ছাপ রয়েছে কিনা, বিশেষ করে রাশিয়ার প্রযুক্তির উপস্থিতি আছে কিনা সেটি এখন তদন্তের অন্যতম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। লন্ডনের কাছে অবস্থিত ব্রিটিশ সামরিক দপ্তর নর্থউড হেডকোয়ার্টার্স পরিদর্শনের সময় প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, তদন্ত এখনও শেষ হয়নি এবং সব তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তার ভাষায়, তদন্ত শেষ হলে বিস্তারিত ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখনও নিশ্চিত করে কিছু বলা না গেলেও সম্ভাব্য অনেক দিক খতিয়ে দেখা হচ্ছে। তার এই মন্তব্য থেকেই স্পষ্ট, এই ড্রোনটির প্রযুক্তিগত বিশ্লেষণে এমন কিছু তথ্য পাওয়া যেতে পারে যা মধ্যপ্রাচ্যের সংঘাত সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতায় কোনো দেশের সামরিক প্রযুক্তির পেছনে অন্য শক্তির প্রভাব থাকা অস্বাভাবিক নয়। তার মতে, বিশ্ব রাজনীতিতে এখন স্বার্থই সবচেয়ে বড় চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এর ফলে কোনো সংঘাতে সরাসরি না জড়িয়েও অনেক দেশ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করতে পারে। যদি কেউ মনে করে ইরানের কিছু সামরিক কৌশলের পেছনে রাশিয়ার গোপন সমর্থন থাকতে পারে, তবে সেটি একেবারে অসম্ভব নয় বলেও ইঙ্গিত দেন তিনি। বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে রাশিয়া ও ইরানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে ইউরোপীয় যুদ্ধ পরিস্থিতির সময় এই সম্পর্ক আরও দৃশ্যমান হয়ে ওঠে। অনেক পশ্চিমা দেশের অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে, তবুও সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি ও কৌশলের আদান প্রদান এখন অনেক দেশের মধ্যেই ঘটে থাকে। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে তথাকথিত প্রযুক্তিগত সহযোগিতার বিষয়টি। কেউ কেউ মনে করছেন, যদি অতীতে রাশিয়া ইরানের তৈরি ড্রোন ব্যবহার করে থাকে, তাহলে ভবিষ্যতে ইরানের প্রযুক্তি উন্নয়নে রাশিয়া সহায়তা দিতে পারে। অর্থাৎ এটি হতে পারে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা এক ধরনের সামরিক সহযোগিতা। এমন সহযোগিতা প্রমাণিত হলে তা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিই নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েও নতুন প্রশ্ন তুলতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আরেকটি বড় প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে জ্বালানি বাজারে এর প্রতিফলন স্পষ্ট হয়ে উঠছে। যুদ্ধ পরিস্থিতি তীব্র হলে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, আর তখনই আন্তর্জাতিক বাজারে দাম বাড়তে শুরু করে। বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে যেসব দেশ জ্বালানি রপ্তানির উপর নির্ভরশীল তাদের অর্থনীতি কিছুটা সুবিধা পেতে পারে। সেই তালিকায় রাশিয়ার নামও প্রায় উঠে আসে। এই কারণে অনেক পর্যবেক্ষক মনে করছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু আঞ্চলিক রাজনীতির বিষয় নয়, এর ভেতরে রয়েছে জটিল ভূ রাজনৈতিক হিসাব নিকাশ। বিশ্ব শক্তিগুলো কখনো সরাসরি আবার কখনো পরোক্ষভাবে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করে। এর ফলে কোনো একটি যুদ্ধের প্রভাব অনেক সময় অন্য অঞ্চল বা অন্য সংঘাতের সঙ্গেও জড়িয়ে যায়। বিশেষজ্ঞদের ভাষায়, বর্তমান বিশ্বে যুদ্ধের ধরনও অনেক বদলে গেছে। আগের মতো বড় বড় সেনাবাহিনীর মুখোমুখি সংঘর্ষের পাশাপাশি এখন প্রযুক্তি নির্ভর যুদ্ধ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ড্রোন, সাইবার প্রযুক্তি, স্যাটেলাইট তথ্য এবং দূরপাল্লার অস্ত্র এখন যুদ্ধের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখছে। এর ফলে কোনো একটি প্রযুক্তির উৎস কোথায় তা খুঁজে বের করা কখনো কখনো বড় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়ায়। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে
আলোচনা শুরু হয়েছে। অনেকেই এখন অপেক্ষা করছেন তদন্তের চূড়ান্ত ফলাফলের জন্য। যদি সত্যি প্রমাণ পাওয়া যায় যে ইরানের সামরিক ড্রোন প্রযুক্তির পেছনে রাশিয়ার প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা রয়েছে, তাহলে তা কূটনৈতিক সম্পর্ক ও সামরিক ভারসাম্যের উপর বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ তখন এই যুদ্ধকে কেবল আঞ্চলিক সংঘাত হিসেবে দেখার সুযোগ কমে যাবে, বরং এটি হয়ে উঠতে পারে বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রভাব বিস্তারের আরেকটি পরোক্ষ প্রতিযোগিতা। ইরাকের 2 মার্কিন বিমান ঘাঁটিতে একদিনে 8 বারেরও বেশি হামলা। ইরাকের 2 মার্কিন বিমান ঘাঁটিতে 24 ঘন্টায় 8 বার হামলা চালানো হয়েছে। শুক্রবার ভোর থেকে শনিবার ভোর পর্যন্ত এসব হামলা চালায় ইরাকের ইরানপন্থী সশস্ত্র রাজনৈতিক দলগুলোর জোট দ্য ইসলামিক রেজিস্ট্যান্স। শনিবার এক বিবৃতিতে জোটটি জানিয়েছে দেশটির আল হারির এবং আল আসাদ বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তাদের যোদ্ধারা। তবে এ বিবৃতিতে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু বলা হয়নি। এছাড়া 2 বিমান ঘাঁটি কিংবা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। মার্কিন বিমান ঘাঁটিগুলোর পাশাপাশি ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে জোটটি। এতে দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা। প্রসঙ্গত গত 6 থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু প্রকল্প নিয়ে চলা সংলাপ কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এর পরপরই 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে। প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে সতর্ক করার কয়েকদিনের মধ্যেই শনিবার জাপান সাগরের দিকে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ। জেসিএস এক বিবৃতিতে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী বিকাল 1:20 দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা প্রায় 10টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এই উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে। তারা তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে বলছে সম্ভবত উত্তর কোরিয়া থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনা এমন সময় ঘটছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। ওয়াশিংটন কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করার প্রচেষ্টা চালিয়ে আসছে, কিন্তু শীর্ষ সম্মেলন, নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের তেমন কোনো প্রভাব পড়েনি। পিয়ংইয়ংয়ের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা আবার শুরু করতে জোর দিচ্ছে ট্রাম্প প্রশাসন। লক্ষ্য হলো এবছর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি সম্ভাব্য শীর্ষ বৈঠক করা, যা ট্রাম্পের এপ্রিলে বেইজিং সফরের সময় হতে পারে। ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা সিউলের কিম মিন শিওক জানান, মার্কিন প্রেসিডেন্ট তাকে বলেছেন কিম জং উনের সঙ্গে বৈঠক ভালো হবে এবং মার্চের শেষের দিকে শুরু হওয়া ট্রাম্পের বেইজিং সফরের সময় এই বৈঠকটি হতে পারে। এর আগে অক্টোবরে রাশিয়া সফরের সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি কিম জং উনের সঙ্গে বৈঠকের জন্য শতভাগ প্রস্তুত। তবে সে সময় উত্তর কোরিয়া এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। কয়েক মাস ধরে এসব প্রস্তাব উপেক্ষা করে সব প্রস্তুতি কিম জং উন বলেছেন যুক্তরাষ্ট্র যদি পিয়ংইয়ংয়ের পারমাণবিক অবস্থান মেনে নেয় তাহলে 2 দেশ একসঙ্গে থাকতে পারে। এদিকে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক বরফ গলানোর প্রস্তাব প্রত্যাখ্যান করছে। তারা উল্টো সিউলের শান্তি উদ্যোগকে প্রতারণামূলক বলে আখ্যা দিয়েছে। গত মাসে পিয়ংইয়ংয়ের নেতা কিম জং উন বলেছেন উত্তর কোরিয়ার সবচেয়ে শত্রু রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই এবং আমরা স্থায়ীভাবে দক্ষিণ কোরিয়াকে একই জাতির অংশ হিসেবে আর বিবেচনা করব না। এদিকে সিউল ও ওয়াশিংটন সোমবার তাদের বসন্তকালীন যৌথ সামরিক মহড়া ফ্রিডম শিল্ড শুরু করছে। এতে প্রায় 18,000 দক্ষিণ কোরিয়ান সেনা অংশ নিচ্ছে এবং মহড়াটি 19 মার্চ পর্যন্ত চলবে। এই সপ্তাহের শুরুতে কিম জং উনের প্রভাবশালী বোন ও ঘনিষ্ঠ সহযোগী কিম ইও জং সতর্ক করে বলেছেন এই যৌথ মহড়া অকল্পনীয় ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তিনি আরও বলেন এই মহড়াগুলো এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থা দ্রুত দুর্বল হয়ে পড়ছে এবং বিশ্বের বিভিন্ন স্থানে নতুন নতুন যুদ্ধ শুরু হচ্ছে। তার মতে আন্তর্জাতিক দুর্বৃত্তদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে পিয়ংইয়ং ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছেন এবং বলছে এটি যুক্তরাষ্ট্রের দুর্বৃত্ত সুলভ আচরণের প্রমাণ।